আমরা যদি স্টেটের মিনিং এবং ডেফিনেশনই না জানি তাহলে আমাদের পলিটিক্যাল সায়েন্স কিংবা ল পড়ে কোনো লাভ নেই। সো হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইন ল। তো আজকের এই ভিডিওতে আমরা স্টেটের ডেফিনেশন নিয়ে আলোচনা করব। তো কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ভারতের সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। এইবার ভারতের সংবিধানে পার্ট 3-তে নাগরিকদের জন্য 6টি মৌলিক অধিকার দেওয়া হয়েছে। এবার সেই মৌলিক অধিকারগুলি একজন নাগরিক স্টেটের এগেনস্টে ক্লেম করতে পারে। তো এইবার আমরা যদি স্টেটের মিনিং এবং ডেফিনেশন না জানি তাহলে আমরা কি করে বুঝবো যে কোন অথরিটিস এর এগেনস্টে আমরা আমাদের ফান্ডামেন্টাল রাইটস গুলোকে ক্লেম করতে পারবো, তাই না? সেই জন্য কিন্তু আমাদের স্টেটের ডেফিনেশন এবং মিনিংটা জানা খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদের ভারতের সংবিধানের পার্ট 3-র আর্টিকেল 12 স্টেটকে ডিফাইন করে, মানে আর্টিকেল 12-এ স্টেটের ডেফিনেশন দেওয়া হয়েছে। এই আর্টিকেলে বলা হয়েছে স্টেট ইনক্লুডস গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের কেন্দ্র সরকার এবং ভারতের কেন্দ্রীয় আইনসভা হচ্ছে রাষ্ট্রের মধ্যে পড়বে। অ্যান্ড দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য লেজিসলেচার অফ ইচ স্টেট, অর্থাৎ রাজ্য সরকার এবং রাজ্যের আইনসভা। অ্যান্ড লোকাল অথরিটিস উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, এবং ভারতের টেরিটরি বা ভূখণ্ডে যে সমস্ত লোকাল অথরিটিস গুলো রয়েছে সেগুলো। অ্যান্ড আদার অথরিটিস আন্ডার দ্য কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এবং এই 3 ধরনের অথরিটিস বাদে অন্যান্য যে সমস্ত অথরিটিস গুলো রয়েছে এবং সেই অথরিটিস গুলো যদি সরকার দ্বারা পরিচালিত হয় তাহলে সেই অথরিটিস গুলো হবে স্টেট। এখানে আমরা পেলাম যে স্টেটের আন্ডারে 4 ধরনের অথরিটিস আসবে। ফার্স্ট ওয়ান হচ্ছে কেন্দ্র সরকার এবং কেন্দ্রীয় আইনসভা, and the second one is state government and the state legislature, and the third one is all local authorities within the territory of India, and the fourth one is other authorities created by the virtue of constitution which are under the control of government. এখানে ফার্স্ট এবং সেকেন্ড যে ক্যাটাগরির অথরিটি সেগুলো কিন্তু ডিফাইন করা হয়েছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ঠিক আছে। কিন্তু এখানে যে লোকাল অথরিটিস কথাটা বলা হয়েছে, এই অথরিটিস কথাটার মানে কি? সো লোকাল অথরিটিস মানে হচ্ছে, আমরা জানি ভারতে কিন্তু কিছু লোকাল সেলফ গভর্নমেন্ট বডি রয়েছে, যেমন হচ্ছে মিউনিসিপ্যালিটিস, পঞ্চায়েত অ্যান্ড ইমপ্রুভমেন্ট ট্রাস্ট। তো এই যে অথরিটিস গুলো, এই অথরিটিস গুলো হচ্ছে স্টেট। এবার আদার অথরিটিস উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, মানে ভারতের ভূখণ্ডের মধ্যে অন্যান্য যে সমস্ত অথরিটিস বা কর্তৃপক্ষ রয়েছে সেগুলো হবে স্টেট। এবার এই অথরিটিস কথাটার মানে কি? তো ওয়েবস্টার ডিকশনারির মিনিং অনুযায়ী অথরিটিস কথাটার মানে হচ্ছে এমন একজন পার্সন এবং এ গ্রুপ অফ পার্সন অর আ বডি হুইচ হ্যাজ দ্য পাওয়ার টু কমান্ড, অর্থাৎ কোনো বডির যদি কমান্ড করার অর্থাৎ নির্দেশ দেওয়ার যদি ক্ষমতা থাকে তাহলে আমরা সেই অথরিটিসটাকে বলবো স্টেট। এইবার ভারতে কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে ডিসিশন, সেই ডিসিশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এইবার আমরা স্টেট সম্পর্কে কোর্টের কতগুলো ডিসিশন দেখব এবং সেগুলোর থেকে আমাদের ক্লিয়ার হবে যে কোন আদার অথরিটিস এবং কোন লোকাল অথরিটিসকে আমরা স্টেট হিসাবে গণ্য করব। ইন ইউনিভার্সিটি অফ মাদ্রাস ভার্সেস সান্তাবাই, দ্য মাদ্রাস হাইকোর্ট হেল্ড দ্যাট এ ইউনিভার্সিটি মেনটেন্ড বাই দ্য গভর্নমেন্ট ইজ আ স্টেট। এই কেসে মাদ্রাস হাইকোর্ট বলেছিল যে কোনো ইউনিভার্সিটি যদি রাজ্য সরকারের দ্বারা মেনটেন করা হয় তাহলে আমরা সেই ইউনিভার্সিটিকে স্টেট হিসাবে গণ্য করব। এবং এই স্টেট যদি কোনো সিটিজেনের যদি ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট করে তাহলে আমরা সুপ্রিম কোর্টের কাছে এবং হাইকোর্টের কাছে 5 ধরনের রিটস জারি করার জন্য যেতে পারি। ইন ইলেকট্রিসিটি বোর্ড রাজস্থান ভার্সেস মোহনলাল, ইন দিস কেস দ্য সুপ্রিম কোর্ট হেল্ড এ ইলেকট্রিসিটি বোর্ড ইজ অলসো কামস উইদিন দ্য মিনিং অফ দ্য স্টেট। এই কেসে সুপ্রিম কোর্ট বলেছিল যে ইলেকট্রিসিটি বোর্ডও হবে স্টেট, কারণ এই আর্টিকেল 12-এ যে স্টেটের ডেফিনেশন দেওয়া হয়েছে সেই স্টেটের ডেফিনেশনটা খুব ব্রড। যেহেতু স্টেটের ডেফিনেশন এখানে ব্রড আসপেক্টে দেওয়া হয়েছে সেই জন্য এই স্টেটের ডেফিনেশনের মধ্যে অন্যান্য অথরিটিস গুলো আসে, এবং ইলেকট্রিসিটি বোর্ড যেহেতু রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় সেই জন্য রাজস্থান ইলেকট্রিসিটি বোর্ডকে এই কেসের আন্ডারে স্টেট হিসাবে গণ্য করা হয়েছিল। ইন কেস অফ সোম প্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট এ গভর্নমেন্ট কোম্পানি ইজ অলসো আ স্টেট। কোন কোম্পানি যদি গভর্নমেন্ট দ্বারা পরিচালিত হয় তাহলে সেই কোম্পানিটাকে আমরা বলি গভর্নমেন্ট কোম্পানি, এবং গভর্নমেন্ট কোম্পানি যেহেতু গভর্নমেন্ট দ্বারা পরিচালিত মানে সে হচ্ছে গভর্নমেন্টের নির্দেশ মেনে পরিচালিত হয়, সেই জন্য আমরা সেই গভর্নমেন্ট কোম্পানিটাকেও বলবো স্টেট। এবং সেই গভর্নমেন্ট কোম্পানি যদি কোনো সিটিজেন্স এর ফান্ডামেন্টাল রাইটস কে ভায়োলেট করে কোনো অর্ডারস, রুলস জারি করে
তাহলে সেই সিটিজেন কি করতে পারবে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কাছে মুভ করতে পারবে তার ইনফ্রিঞ্জ ফান্ডামেন্টাল রাইটসকে রিস্টোর করার জন্য। এবার ভারতের কোর্টের কাছে পাওয়ার রয়েছে স্ট্যাটুটসকে এবং কনস্টিটিউশনকে ইন্টারপ্রিট করার এবং বিশ্লেষণ করার। তো বিভিন্ন সময় যখন ডিসপিউট অ্যারাইজ হয়, তো সেই ডিসপিউটকে রিজলভ করার সময় কোর্ট বিভিন্ন স্ট্যাটুটসকে ডিফাইন করে এবং সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন হাইকোর্ট তাদের বিভিন্ন জাজমেন্টে এই আর্টিকেল 12 কে ডিফাইন করে এই আর্টিকেল 12 এর লোকাল অথরিটিস অ্যান্ড আদার অথরিটিসকে ডিফাইন করে বিভিন্ন কর্পোরেশন, কোম্পানিজ এবং আদার অটোনোমাস বডিজকে এই স্টেটের আন্ডারে নিয়ে এসেছে এবং সেই সমস্ত অথরিটিসকে রেসপন্সিবল করেছে যাতে সেই সমস্ত অথরিটিস গুলো সিটিজেনদের ফান্ডামেন্টাল রাইটসকে ভায়োলেট না করে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওতে আমরা স্টেটের ডেফিনেশনকে আলোচনা করলাম এবং এই স্টেটের ডেফিনেশনের রিগার্ডিং বিভিন্ন জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন এবং জুডিশিয়াল ডিসিশন নিয়ে আলোচনা করলাম।